আপনাদের এই বিশেষ সংরক্ষিত জায়গায় আসার সাহস কে দিল? বৌমা, আমরা তো কেবল দূর থেকে আসা বিদেশি অতিথিদের সাথে একটু কুশল বিনিময় করছিলাম। আপনাদের এই সেকেলে কথাবার্তা আর বেশভূষা যদি এতই প্রিয় হয়, তবে নিজেদের ঘরে গিয়ে বসে থাকুন না। তাঁদের বুক ভরা আশা ছিল যে তানভীর হয়তো এগিয়ে আসবে, নিজের স্ত্রীর এই রুজ আচরণের প্রতিবাদ করবে এবং জন্মদাত্রী পিতামাতার সম্মান অক্ষুণ্ণ রাখবে। কিন্তু তানভীর হন হন করে সেখানে এসে দাঁড়ালো। আমি আপনাদের আগেই সতর্ক করেছিলাম যে আজকের এই মেগা ইভেন্টে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। বাবা, আমরা তো কোনো অন্যায় করিনি। আপনাদের যদি আমাদের এই আধুনিক জীবনযাত্রার নিয়মকানুন এতই অপছন্দ হয়, তবে এই এস্টেটে থাকার কোনো যৌক্তিকতা নেই। আজ রাত থেকেই আপনারা এখানে আর থাকবেন না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই চূড়ান্ত। আজ এখনই এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান। উপস্থিত বহু নামিদামি অতিথি অস্বস্তিতে মাথা নামিয়ে নিয়েছিলেন। কেউ একজনও প্রতিবাদ করার মতো মানসিক জোর দেখাতে পারল না। বৃদ্ধ পিতামাতা কোনো আক্ষেপ ছাড়াই সদর দরজার দিকে পা বাড়ালেন। এই ছাদটা কি আসলেই কোনোদিন আমাদের ছিল? আজ থেকে আর রইল না। ইট পাথরের ইমারত দিয়ে কখনো আপন নীড় গড়া যায় না। যেদিন থেকে শ্রদ্ধার স্নেহ উধাও হয়ে যায়, সেদিন থেকে প্রাসাদের মালিকানাও অর্থহীন হয়ে পড়ে। শহরতলির সবচেয়ে দামি এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি সুদৃশ্য হেরিটেজ এস্টেট সবার নজর কাড়ত। বিশাল ফটক, মনোরম অর্কিডের বাগান আর চোখ ধাঁধানো অন্দরমহল দেখে দর্শনার্থীরা মুগ্ধ না হয়ে পারত না। সেই প্রাসাদেরই বর্তমান অধিপতি তানভীরকে শহরের অন্যতম সফল টেক্সটাইল ব্যবসায়ী হিসেবে সবাই চিনত। তার অর্থ আর ক্ষমতার দম্ভ নিয়ে মানুষের আলোচনার শেষ ছিল না। তার স্ত্রী নীলাও ছিল সেই একই অহমিকার অংশীদার, আভিজাত্য নিয়ে যার গরিমা ছিল আকাশ ছোঁয়া। সেই সুবিশাল প্রাসাদেরই একটি অবহেলিত অংশে দিন কাটত তানভীরের বৃদ্ধ পিতামাতার। বাইরের মানুষের চোখে তারা এক সুখী পরিবার, কিন্তু ওই চার দেওয়ালের অন্ধরে সম্পর্কের সুতো অনেক আগেই ছিঁড়ে গিয়েছিল। তানভীরের বাবা আনিসুর রহমান নিজের তারুণ্যের প্রতিটি ফোঁটা ঘাম ঝরিয়েছিলেন একটিমাত্র তাঁত যন্ত্র থেকে। দিন রাত এক করে তিনি রহমান সিল্ককে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তার পরিবারের কোনো দিন অর্থের অভাব হয়নি। তার আজীবনের স্বপ্ন ছিল ছেলে উচ্চশিক্ষিত হয়ে এই ব্যবসাকে আন্তর্জাতিক রূপ দেবে। তানভীরের বিদেশে পড়াশোনা, আরামদায়ক জীবনযাপন সব কিছুর পেছনেই ছিল ওই মানুষটির রক্তজল করা পরিশ্রম। মা ফিরোজা বেগমও নিজের সমস্ত শখ বিসর্জন দিয়ে ছেলেকে বড় করেছিলেন। ছেলের সামান্য হাসিতেই তিনি নিজের পৃথিবীর সব সুখ খুঁজে পেতেন। কিন্তু কালের আবর্তনে সব বদলে গেল। নীলার সাথে তানভীরের বিয়ের পর প্রথম কয়েকটি মাস ভালোই কেটেছিল। নীলা শুরুতে বেশ বিনয়ী আচরণ করত, কিন্তু অল্প কিছুদিনের ভেতরেই তার মেকি মুখোশ খসে পড়তে শুরু করে। তার বদ্ধমূল ধারণা জন্মায় যে এই বিশাল সম্পত্তির একমাত্র নিয়ন্ত্রক হওয়া উচিত তার। কথায় কথায় সে শ্বশুর শাশুড়ির গ্রামীণ স্বভাব নিয়ে কটাক্ষ করত। তানভীর সব কিছু দেখেও নিশ্চুপ থাকত। তার এই নীরব সম্মতি নীলার অহংকারকে আরও বাড়িয়ে তুলত। একদিন রাতে মা স্নেহের সুরে বললেন, বাবা তানভীর, কতদিন হলো তুই আমাদের সাথে এক টেবিলে বসে খাস না? কাজ তো থাকবেই, তাই বলে পরিবারের জন্য একটু সময় দিবি না? তানভীর ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই উত্তর দিল, মা, আমার কাছে আমার কোম্পানি সবার আগে, আবেগ দিয়ে তো আর ব্যবসা চলে না। নীলা পাশ থেকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এখনকার যুগে যে দৌড়াতে পারে পৃথিবী তার। বসে বসে পুরনো যুগের গল্প শোনানোর মতো সময় আমাদের নেই। মা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন, কিন্তু আনিসুর সাহেব ঠিকই বুঝতে পারলেন ছেলের এই পরিবর্তনের কারণ শুধু কাজের চাপ নয়, বরং এটি তার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। দিন যত গড়িয়েছে, নীলা পুরো বাড়ির দখল নিজের হাতে নিয়ে নিয়েছে। কর্মচারীদের কড়া নির্দেশ দেওয়া ছিল, ম্যাডামের কথার বাইরে যেন এক পাও না ফেলা হয়। অনেক সময় ইচ্ছে করেই বয়স্ক মানুষ দুটোর খাবার দিতে দেরি করা হতো। কখনো বা তাঁদের জরুরি ওষুধের কথা বেমালুম ভুলে যেত বাড়ির লোক। আনিসুর সাহেব সব মুখ বুজে সহ্য করতেন। তিনি ভাবতেন সংসারে শান্তি বজায় রাখার স্বার্থে একটু অপমান হয়তো মেনে নেওয়াই ভালো। একদিন আনিসুর সাহেব নিজের পুরনো এক সহকর্মীর জানাজায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন।
তিনি আলমারি থেকে তার বহু পুরনো একটি শাল বের করে গায়ে জড়ালেন। নীলা তা দেখে নাক কুঁচকে বলল, এই সস্তার পুরনো শাল গায়ে জড়িয়ে বাইরে গেলে লোকে ভাববে রহমান সিল্কের মালিকের বুঝি ভিখারি দশা হয়েছে। আনিসুর সাহেব ধীর গলায় বললেন, পোশাকের চাকচিক্য দিয়ে মানুষের আসল পরিচয় মাপা যায় না বৌমা। নীলা ব্যঙ্গ করে উত্তর দিল, এসব নীতিবাক্য আজকাল শুধু উপন্যাসে মানায়, এখনকার মানুষ ব্যাংক ব্যালেন্স আর ব্র্যান্ড দেখেই সম্মান দেয়। তানভীর কিছুটা দূরে দাঁড়িয়ে সবটাই শুনছিল। আনিসুর সাহেব ভাবলেন ছেলে হয়তো স্ত্রীর কথার প্রতিবাদ করবে, কিন্তু তানভীর তাচ্ছিল্য ভরে বলল, বাবা, নীলা তো ঠিকই বলছে, যুগ বদলেছে, আপনাকেও স্মার্ট হতে হবে। আনিসুর সাহেব ছেলের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। যে সন্তান তার আঙুল ধরে হাঁটতে শিখেছে, আজ সেই সন্তান তাকে আধুনিকতার সবক দিচ্ছে। তিনি একটি শব্দও উচ্চারণ না করে শালটি গায়ে জড়িয়েই বাইরে চলে গেলেন। রাতে ফিরোজা বেগম ছলছল চোখে স্বামীকে বললেন, আমরা কি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারিনি? আনিসুর সাহেব ম্লান হেসে বললেন, না, আসলে মানুষ যখন সাফল্যের মোহমায়ায় আটকে পড়ে তখন সে ভুলে যায় মাটি থেকে তার শেকড় কত দূর। সময় একদিন ঠিকই তার ভুল ভাঙাবে। কিছুদিন পর নীলা তানভীরকে জানাল, আগামী শুক্রবার আমাদের এস্টেটে নতুন স্প্রিং কালেকশনের গ্র্যান্ড লঞ্চিং হবে। বিদেশি বায়ার আর হাই প্রোফাইল অতিথিরা আসবেন। আমি কোনোভাবেই চাই না যে তোমার বাবা মা সেখানে গিয়ে আমাদের ইমেজের 12টা বাজাক। তানভীর ভ্রু কুচকে বলল, তোমার উদ্দেশ্য কি? নীলা স্পষ্ট জানিয়ে দিল, ওনাদের ওই দিন মেইন ইভেন্ট থেকে দূরে নিজেদের ঘরে আটকে রাখবে। ওনাদের ওই আনস্মাক কথাবার্তা আমার এই এলিট ক্লাসের ইভেন্টে একদম বেমানান। তানভীর নির্লিপ্ত গলায় বলল, ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। নীলা এই কথা শুনে নিশ্চিত হল যে এই সংসারে তার কথার উপর কথা বলার কেউ নেই। অন্যদিকে লঞ্চিং প্রোগ্রামের কথা শুনে বৃদ্ধ বাবা মা বেশ আনন্দিত ছিলেন। তারা ভেবেছিলেন ছেলের এত বড় একটা অর্জনের দিনে তারাও এক কোণে দাঁড়িয়ে অতিথিদের আপ্যায়ন করবেন। তারা ঘুণাক্ষরেও টের পাননি কি নিদারুণ অপমান তাদের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই শুক্রবার এলো। পুরো স্টেট রঙিন আলো আর দেশি বিদেশি ফুলে সাজানো। অতিথিদের কলকাকলি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে চারপাশ মুখরিত। তানভীর বিদেশি ক্রেতাদের সাথে চুক্তির আলাপে ব্যস্ত, আর নীলা নিজেকে আসরের মধ্যমণি করে রেখেছে। তার চোখে মুখে তখন এক রাস তৃপ্তি। রাত বাড়ার সাথে সাথে আনিসুর সাহেব ও ফিরোজা বেগম নিজেদের সাধারণ পোশাক পরেই হররুমে প্রবেশ করলেন। পরিচিত কয়েকজন পুরনো কর্মচারী আর আত্মীয় তাদের দেখে সম্মান জানিয়ে কথা বলতে এগিয়ে এলেন। এই দৃশ্য নীলার চোখে পড়তেই তার মেজাজ সপ্তমে চড়ে গেল। সে হিল জুতো খটখট করে সেখানে এসে তীব্র স্বরে বলল, আপনাদের এই ভিআইপি জোনে আসার সাহস কে দিল? যান, নিজেদের ঘরে গিয়ে বসে থাকুন, গেস্টদের আমরা ভালোভাবেই হ্যান্ডেল করতে পারি। ফিরোজা বেগম নম্রভাবে বললেন, বৌমা, আমরা তো কেবল দূর থেকে আসা বিদেশি অতিথিদের সাথে একটু কুশল বিনিময় করছিলাম। নীলার অহংকার তখন সব মাত্রা ছাড়িয়ে গেছে। সে দাঁত চেপে বলল, আপনাদের মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? সব জায়গায় আপনাদের নাক গলানোটা একদম জরুরি নয়। চারপাশের মানুষ অস্বস্তিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। পুরো পরিবেশ হঠাৎ থমথমে হয়ে গেল। আনিসুর সাহেব পরিস্থিতি সামাল দিতে বললেন, ঠিক আছে, তোমার যদি এতে সমস্যা হয় তবে আমরা আমাদের ঘরেই ফিরে যাচ্ছি। কথাটা শেষ হতে না হতেই নীলার রাগের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে রাগেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উপস্থিত সবার সামনে আনিসুর সাহেবের গায়ে সেই পুরনো শালটি টেনে হিঁচড়ে ফ্লোরে ফেলে দিল এবং ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। পুরো হলরুম স্তব্ধ। স্পিকারের মিউজিক বাজলেও সবার দৃষ্টি তখন ওই এক জায়গায় আটকে আছে। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে একজন নারী তার বৃদ্ধ শ্বশুরের গায়ে এভাবে হাত তুলতে পারে। আনিসুর সাহেবের চোখ ভিজে উঠল। তিনি অপমানের জবাব দিলেন না। তার ব্যাকুল দৃষ্টি শুধু ভিড়ের মাঝে তানভীরকে খুঁজছিল। তানভীর হন হন করে সেখানে এসে দাঁড়াল। সে কয়েক সেকেন্ড ফ্লোরে পড়ে থাকা শাল আর বাবার দিকে তাকাল। তারপর চরম রুক্ষ স্বরে বলল, আমি আপনাদের আগেই সতর্ক করেছিলাম যে আজকের এই মেগা ইভেন্টে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আজ সবার সামনে আপনারা আমাকে ছোট করলেন। ফিরোজা বেগম আঁতকে উঠলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমরা তো কোনো অন্যায় করিনি। কিন্তু তানভীরের বিবেক ততক্ষণে মরে গেছে। সে আঙুল উঁচিয়ে বলল, আপনাদের যদি আমাদের এই আধুনিক জীবনযাত্রা আর নিয়মকানুন এতই অপছন্দ হয় তবে এই এস্টেটে থাকার কোনো যৌক্তিকতা নেই। আজ রাত থেকেই আপনারা আর এখানে থাকবেন না। আনিসুর সাহেব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, এটাই কি তোমার শেষ কথা? তানভীর এক বিন্দু না ভেবেই বলল, হ্যাঁ, এটাই চূড়ান্ত।
আজ এখনই এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান। ফিরোজা বেগমের দুচোখ বেয়ে জলের ধারা নামল। তিনি শেষবারের মতো সন্তানের দিকে তাকালেন, কিন্তু সেখানে এক বিন্দু মায়াও অবশিষ্ট ছিল না। নীলা দূরে দাঁড়িয়ে এক পৈশাচিক বিজয়ীর হাসি হাসছিল। বৃদ্ধ দম্পতি নিজেদের ঘরে গেলেন। আলমারি থেকে সামান্য দুটো কাপড়ের পোটলা সম্বল করে একটি জীর্ণ ব্যাগে ভরলেন। যে বাড়ির পড়তে পড়তে তাঁদের সুখ দুঃখের গল্প আঁকা, সেই দেওয়ালগুলোকে শেষবারের মতো ছুঁয়ে দেখলেন। যখন তারা হলরুম পেরিয়ে যাচ্ছিলেন, উপস্থিত বহু নামিদামি অতিথি অস্বস্তিতে মাথা নামিয়ে নিয়েছিলেন। কেউ একজনও প্রতিবাদ করার মতো মানসিক জোর দেখাতে পারল না। বৃদ্ধ পিতামাতা কোনো আক্ষেপ ছাড়াই সদর দরজার দিকে পা বাড়ালেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। সেই দুর্যোগের রাতেই একে অপরের হাত ধরে তারা বেরিয়ে গেলেন। মা কান্না মিশ্রিত গলায় বললেন, এই ছাদটা কি আসলেই কোনোদিন আমাদের ছিল? আজ থেকে আর রইল না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইট পাথরের ইমারত দিয়ে কখনো আপন নীড় গড়া যায় না। যেদিন থেকে শ্রদ্ধা আর স্নেহ উধাও হয়ে যায়, সেদিন থেকে প্রাসাদের মালিকানাও অর্থহীন হয়ে পড়ে। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা শহরের অন্ধকার রাস্তার দিকে এগিয়ে চললেন। তাদের পকেটে টাকা ছিল না, মাথার ওপর ছাদ ছিল না, কিন্তু আত্মমর্যাদা অটুট ছিল। তারা তখনও জানতেন না, নিয়তির অদ্ভুত খেলায় আজ যে অধ্যায়ের সমাপ্তি হল, ঠিক সেখান থেকেই এক নতুন ইতিহাসের জন্ম হতে চলেছে, যা বিশ্বকে জানিয়ে দেবে অহংকার কখনো দীর্ঘজীবী হয় না। সেই কালরাত্রির পর তারা আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকাননি। শহরের উপকণ্ঠে একটি ছোট্ট টিনের চালের ঘর ভাড়া নিলেন তারা। ঘরটিতে আসবাব বলতে কিছুই ছিল না, কিন্তু সেখানে দম বন্ধ করা কোনো অপমানও ছিল না। মা মুচকি হেসে বললেন, শূন্য থেকে শুরু করার সাহস তো আমাদের আছে, সৃষ্টিকর্তা সহায় হলে আবার সব হবে। বাবা দৃঢ় কণ্ঠে বললেন, সততা আর হাতের কাজ যার জানা আছে, তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। জমানো সামান্য কিছু টাকা দিয়ে একটি পুরনো তাঁতকল কিনলেন আনিসুর সাহেব। শুরু হলো আবার সেই হাড় ভাঙা খাটুনি। আসল রেশম সুতো দিয়ে নিখুঁত বুননে শাড়ি তৈরি করতে লাগলেন। শুরুতে অনেকেই কটু কথা শোনাত, বলতো এই পড়ন্ত বয়সে এসব পাগলামি ছাড়া কিছু নয়, কিন্তু আনিসুর সাহেব কোনো নেতিবাচক কথায় কান দিলেন না। তিনি ভোরবেলা উঠে কাজে বসতেন। দোকানে দোকানে গিয়ে কাপড়ের নমুনা দেখাতেন। ফিরোজা বেগম তাতে রং আর নকশা করতেন, হিসাব রাখতেন এবং স্বামীকে সাহস যোগাতেন। অল্প দিনের মধ্যেই তাদের তৈরি শাড়ির গুণগত মানের খবর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। যারা একসময় তাকে নিয়ে করুণা করত, তারাই আজ তার কাজের প্রশংসায় পঞ্চমুখ। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে আনিসুরের তাঁত শহরের সবচেয়ে নির্ভরযোগ্য একটি দেশীয় ব্র্যান্ডে পরিণত হল। সেই ছোট্ট ঘর থেকে বিশাল এক কারখানার মালিক হলেন তারা। অর্থ আর সম্মান দুটোই ফিরে এলো দ্বিগুণ হয়ে। বিপরীত দিকে তানভীর আর নীলার জীবনে তখন অন্ধকার ঘনিয়ে আসছে। অহংকারের বশে তানভীর ব্যবসার মূল ভিত্তিটাই নষ্ট করে ফেলেছিল। সস্তায় কৃত্রিম সুতো ব্যবহার করে বেশি লাভের আশায় সে বিদেশি বায়ারদের সাথে প্রতারণা শুরু করে। নীলা তার লোক দেখানো স্ট্যাটাস বজায় রাখতে দেদারসে টাকা উড়াতে থাকে। দামি ক্লাবের মেম্বারশিপ, নিত্যনতুন গাড়ি আর পার্টিতে তাদের জমানো সম্পদ দ্রুত নিঃশেষ হতে থাকে। অনেক শুভাকাঙ্ক্ষী তানভীরকে সাবধান করেছিল, কিন্তু সে কাউকেই পাত্তা দেয়নি। অবশেষে সেই অনিবার্য পতন শুরু হল। বড় বড় সব অর্ডারের চালান বাতিল হয়ে ফেরত আসতে লাগল। বাজারের বিশাল ঋণ মেটাতে তানভীর দিশেহারা হয়ে পড়ল। ব্যাংকের কিস্তি বকেয়া পড়তে থাকল। একসময়ের তোষামতকারী বন্ধুরাও আপদের দিনে পাশ কাটিয়ে চলে গেল। যারা আগে তাদের পার্টিতে মুখ দেখাতে পারলে ধন্য হতো, তারা এখন ফোন ধরাই বন্ধ করে দিল। একদিন সকালে ব্যাংক থেকে চূড়ান্ত লিগ্যাল নোটিশ এলো। তানভীর স্তব্ধ হয়ে কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। নীলা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, এখন কি হবে? তানভীর ভাঙা গলায় বলল, আগামী 1 সপ্তাহের ভেতর ডিউ ক্লিয়ার করতে না পারলে ব্যাংক আমাদের এস্টেট সিজ করবে। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হাহাকার করে উঠল, যে কোনো মূল্যে এটা ঠেকাও, এই বিশাল বাড়ি ছাড়া আমরা কোথায় গিয়ে দাঁড়াব? তানভীর পাগলের মতো ছুটে বেড়াল। বন্ধুদের কাছে হাত পাতল, ইনভেস্টরদের কাছে ধর্ণা দিল, কিন্তু কেউ এক কানাকড়ি দিয়েও সাহায্য করল না। কর্মচারীরা বেতন না পেয়ে এক এক করে কাজ ছেড়ে দিল।
যে প্রাসাদে একসময় আলোর রোশনাই আর মানুষের ভিড় লেগে থাকত, সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা। অবশেষে সেই অমোঘ দিনটি উপস্থিত হল। দেউলিয়া তানভীরকে তার সাধের এস্টেট বিক্রির কাগজে সই করতে হল। কলম ধরার সময় তার হাত থরথর করে কাঁপছিল। তার মনে পড়ে গেল, এই বাড়ির প্রতিটি ইটে তার বাবার রক্ত আর ঘাম মিশে আছে। কিন্তু নিজের মিথ্যে দম্ভ আর অহংকারে সে সেই পরিশ্রমের মর্যাদা কোনো দিন বুঝতে পারেনি। অন্যদিকে আনিসুর সাহেবের ব্যবসা তখন খ্যাতির চূড়ায়। তিনি তার কর্মীদের নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তার সততার কারণে সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করত। একদিন তার উকিল একটি বিশাল সম্পত্তি নিলামে ওঠার খবর নিয়ে এলেন। ফাইলের ছবি দেখেই আনিসুর সাহেব চমকে উঠলেন। এ তো তারই নিজের হাতে গড়া সেই এস্টেট। ফিরোজা বেগমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপা গলায় বললেন, এই বাড়িটার প্রতিটি কোণায় যে আমাদের জীবনের সেরা সময়গুলো লুকিয়ে আছে। আনিসুর সাহেব শান্ত গলায় বললেন, সময় আমাদের একটা চক্র পূরণ করার সুযোগ দিয়েছে। আমরা এই সম্পত্তি কিনব, তবে অহংকার দেখানোর জন্য নয়, আমাদের ঘামের মূল্য আর অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য। নিলামের সর্বোচ্চ দর হাঁকিয়ে এস্টেটটি কিনে নিলেন আনিসুর সাহেব। তানভীর বা নীলা ঘুণাক্ষরেও জানত না যে কে তাদের বাড়ি কিনে নিয়েছে। তারা শুধু জানত আজ তাদের চাবি হস্তান্তর করে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। তারা ভাবতেও পারেনি যে আগামীকালের সূর্য তাদের জীবনের সবচেয়ে বড় সত্যিটা সামনে এনে দাঁড় করাবে। অবশেষে সেই সকাল উপস্থিত হল। যে বাড়িতে একসময় নীলার দাপটে সবাই তটস্থ থাকত, আজ সেখানে তারা দুজন নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। সব দামি আসবাবপত্র বিক্রি হয়ে গেছে। পুরো বাড়ি যেন খাঁ খাঁ করছে। নীলা শূন্য দৃষ্টিতে চারদিকে তাকিয়ে ভারী গলায় বলল, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমাদের এই বাড়ি থেকে এভাবে বের করে দেওয়া হবে। তানভীর কোনো কথা বলল না। তার মাথায় শুধু সেই ঝড়ের রাতের স্মৃতি ফিরে আসছিল, যেদিন সে নিজের বয়স্ক বাবা মাকে এই দরজা দিয়েই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তখন তার মনে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, কিন্তু আজ প্রতিটি স্মৃতি তার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। বাইরে একটি দামি গাড়ি এসে থামল। নতুন মালিককে স্বাগত জানাতে তানভীর আর নীলা মাথা নিচু করে দরজায় দাঁড়াল। গাড়ির দরজা খুলতেই তানভীর আর নীলার রক্ত হিম হয়ে গেল। গাড়ি থেকে নেমে আসছেন স্বয়ং আনিসুর সাহেব এবং ফিরোজা বেগম, যাদের তারা একদিন চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তানভীর চোখ বড় বড় করে অস্ফুট স্বরে বলে উঠল, বাবা, মা, আপনারা? আনিসুর সাহেব মৃদু হেসে বললেন, হ্যাঁ, নিয়তি আমাদের আবারও এই একই চৌকাঠে এনে দাঁড় করিয়েছে। তবে আজ আমরা বিতাড়িত কোনো অতিথি নই, এই মাটির নতুন মালিক হিসেবে এসেছি। নীলার মুখ লজ্জায় বিবর্ণ হয়ে গেল। মাটির দিকে তাকিয়ে থাকা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যে মানুষটিকে সে সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, আজ তিনি হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তানভীরের দু চোখ বেয়ে বাঁধ ভাঙা জল নামল। সে আছড়ে পড়ে বাবার পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও বাবা, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমাদের আত্মত্যাগের কোনো মূল্য আমি দিইনি। দয়া করে আমাকে ক্ষমা করো। ফিরোজা বেগমের বুকটা হু হু করে উঠল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। তার দৃষ্টিতে অভিমান আর সন্তানের প্রতি চিরায়ত মায়া মিলেমিশে একাকার হয়েছিল। আনিসুর সাহেব ছেলেকে টেনে তুলে গম্ভীর স্বরে বললেন, মানুষ মাত্রই ভুল করে তানভীর, কিন্তু কিছু ভুলের ক্ষত কোনোদিন শুকায় না। যেদিন তুমি আমাদের এই দরজার বাইরে বের করে দিয়েছিলে, সেদিন সম্পত্তি যাওয়ার জন্য আমরা কাঁদিনি। আমরা কেঁদেছিলাম এটা ভেবে যে আমাদের নিজের রক্ত আমাদের আবর্জনা ভাবতে শুরু করেছে। নীলাও হাত জোর করে সামনে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পেরেছি। সম্মান মানুষের পোশাক বা ব্যাংক ব্যালেন্সে থাকে না, থাকে তার মূল্যবোধে। কিছুক্ষণ সেখানে পিনপতন নীরবতা বিরাজ করল। তারপর আনিসুর সাহেব বললেন, আমরা একটা জিনিস খুব ভালো করে শিখেছি। মানুষ চেষ্টা করলে হারানো সাম্রাজ্য ফিরে পেতে পারে, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে তা জোড়া লাগানো যায় না। তিনি চেনা দেয়ালগুলোর দিকে তাকিয়ে বললেন, আমরা এই বাড়ি তোমাদের ওপর প্রতিশোধ নিতে কিনিনি, কিনেছি কারণ এখানে আমাদের অস্তিত্ব মিশে আছে। কিন্তু আজ তোমাদের এই বাড়ি ছাড়তে হবে।
আমরা তোমাদের পথে বসাতে চাই না, কিন্তু তোমাদের শিখতে হবে কিভাবে শূন্য থেকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। যাও, সৎ পথে পরিশ্রম করে নতুন জীবন শুরু করো, যাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারো। তানভীর আর নীলা মাথা নিচু করে মেনে নিল। তারা নিজেদের ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে গেটের বাইরে বেরিয়ে গেল। আজ কেউ তাদের ঘাড় ধাক্কা দেয়নি, তাদের নিজেদের কর্মফলই তাদের টেনে নিয়ে যাচ্ছে। গেট বন্ধ হওয়ার পর ফিরোজা বেগম আসমানের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন। তিনি বললেন, হয়তো এটাই প্রকৃতির নিয়ম। আনিসুর সাহেব মুচকি হেসে বললেন, অহংকার মানুষকে সাময়িকভাবে বেলুনের মতো ফোলাতে পারে, কিন্তু সত্যিকারের উচ্চতা কেবল বিনয়ের মাধ্যমেই অর্জিত হয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তানভীর নীলার দিকে তাকিয়ে বলল, আজ আমি একটা জিনিস হাড়ে হাড়ে টের পেয়েছি। বাবা মায়ের ছায়াই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যার মাথায় এই ছায়া থাকে সে কখনো নিঃস্ব হয় না। নীলা আঁচলে চোখ মুছে সায় দিল। আজ তাদের কাছে কোনো সম্পদ ছিল না, কিন্তু জীবনের সবচেয়ে বড় আর দামি শিক্ষাটা তারা পেয়ে গিয়েছিল। পিতামাতার প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী কোনো মানুষই জীবনে প্রকৃত সফল হতে পারে না। অর্থ, ক্ষমতা এবং প্রতিপত্তি অত্যন্ত ক্ষণস্থায়ী, কিন্তু জন্মদাত্রী পিতামাতার সন্তুষ্টি এবং আশীর্বাদই হল একজন মানুষের সবচেয়ে বড় ঢাল। যারা মিথ্যে দম্ভে অন্ধ হয়ে নিজেদের শেকড়কে অস্বীকার করে, সময়ের নির্মম পরিহাস তাদের একদিন ঠিকই মাটিতে আছড়ে ফেলে। তাই সবসময় গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, কারণ সেই শ্রদ্ধাবোধই একদিন মহীরুহ হয়ে মানুষকে জীবনের কঠিনতম সময়ে আশ্রয় দেয়।